আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হালকা পানি ছিটাতে চোখ মুখ জড়িয়ে এলো আমার। কোনো মতে হাত দিয়ে মুখ থেকে পানি মুছে চোখ খোলার চেষ্টা করলাম আমি। সবকিছু ঘোলাটে লাগছে আশেপাশে, কিন্তু গভীরভাবে অনুভব করছি কারোর উপস্থিতি। চোখ কচলিয়ে ভালোভাবে তাকালাম আমি। সামনে তাকাতেই আত্মা শুকিয়ে গেল। ধরপড় করে উঠে বসার চেষ্টা করলাম আমি, কিন্তু নিজেকে দুর্বল লাগছে। আয়েশকে দেখে দূরে সরে গেলাম আমি। আয়েশ আমার কাছে এগিয়ে এসে আমার দিকে কিছুটা হেলে এক হাত দিয়ে আমার দুটো গাল জোরে চেপে ধরে ধমক দিয়ে বলে উঠলেন, খুব শখ না বিয়ে করে? তো চল না, তোর বিয়ে করার শখটা পূরণ করি। ভয়ে ভয়ে দ্রুত মাথা ঝাঁকিয়ে না করি আমি। অতঃপর উনি আমাকে ধরে ঝাঁকিয়ে বলে উঠলেন, ভুল করেছিস, খুব বড় ভুল করেছিস। এই আয়েশকে বোকা বানিয়ে তোকে ভালোবেসে নিজের বাহুডোরে যত্নের সাথে রাখতে চেয়েছি আমি, কিন্তু তুই কি করলি আমার সাথে? হ্যাঁ, ওই অভিষেকের সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেলি। ওই অভিষেককে তো আমি ছাড়বই না, আর তোকেও বিয়েতে রাজি হওয়ার শাস্তি পেতে হবে। আমি চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বললাম, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাপির কাছে যাব। কেন বুঝছেন না? আপনাকে আমি ঘৃণা করি, ভালোবাসি না আমি আপনাকে। আমার কথা শুনে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আয়াস। তারপর আমার হাত বিছানার সাথে চেপে ধরলেন উনি। দাঁতের দাঁত চেপে বলে উঠলেন, ছাড় পাবি না, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ ছাড় পাবি না আমার থেকে। তোর বিয়ে করার স্বাদ আজকেই মেটাচ্ছি আমি। এই বলে আমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন উনি। আমিও উঠে বসলাম। আয়াস পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করলেন, আর সাথে লাইটার। আমি ভয়ে ভয়ে তাকিয়ে আছি ওনার দিকে। চোখ সরিয়ে দরজার দিকে তাকালাম। দরজাও লক করা। এরই মাঝে লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে ফেললেন আয়াস। তারপর আমার কাছে বসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন উনি। হঠাৎই জ্বলন্ত সিগারেট আমার হাতে চেপে ধরলেন উনি। বেডের ওপর বিধ্বস্ত অবস্থায় পড়ে আছি আমি। সারা শরীর যেন আগুনে পুড়ে গিয়েছে আমার। চোখ খুলে তাকানোর মতো শক্তিও নেই। মাঝে মাঝে নিজের হাত, গলা আর পেটে স্পর্শ করছি। আলতো করে স্পর্শ করতেই যেন প্রত্যেকটা জায়গায় জ্বলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে হতেই আবারও ফুপিয়ে কেঁদে ফেললাম আমি। কিছুক্ষণ আগে জ্বলন্ত সিগারেট আমার হাতে চেপে ধরার পরেই সজোরে চিৎকার করে উঠলাম আমি। হাতটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমার চিৎকারে আয়াস বলে উঠলেন, যতই চিৎকার করিস না কেন, তোর চিৎকার আমি ছাড়া কেউই শুনতে পাবে না, কারণ এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই। এই বলে শয়তানি হাসি হেসে উঠলেন আয়াস। আস্তে আস্তে সারা হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে চলেছেন। অবশেষে না পেরে অনেক আকুতি মিনতি করেও যেন কোনো রকম দয়া হলো না ওনার। হাত থেকে গলা পর্যন্ত উনি নিজের নির্যাতন চালিয়ে গেলেন। পালাতে গিয়েও পারলাম না আমি। আমার মাঝে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। গলা শেষে পেটেও সিগারেট চেপে ধরলেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেলেন আয়াস। আমি ঠিক সেভাবেই পড়ে থাকলাম। বর্তমানে হাত নাড়তেও বড্ড কষ্ট হচ্ছে আমার। এই অন্ধকার ঘরে কিছুই দেখতে পাচ্ছি না আমি। কোনো মতে হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করেও আবারও হাত জোড়া জ্বালা করে উঠল। মুখ থুবড়ে বেডে পড়লাম আমি। বুঝতে পারলাম কারো সাহায্য ছাড়া উঠতে পারবো না আমি। আর এই মুহূর্তে সাহায্য করার কেউ নেই আমার কাছে। তাই চোখ বন্ধ করে শুয়ে থাকলাম আমি। মিনিট 5 পরেই আলোতে কপাল ভাঁজ করে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ মেলতে দেখি আয়াস এগিয়ে আসছে। আমি চিৎকার দিয়ে কেঁদে বলে উঠলাম, আমার কাছে আসবেন না প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না আপনার এই অত্যাচার। এই বলে কোনো রকমে ওঠার চেষ্টা করে দূরে সরে যেতে চেষ্টা করলাম আমি। তবুও খুব একটা লাভ হলো না। উনি এসে আমার পাশে বসে পড়লেন। আমি সরে যেতে চেষ্টা করছি এখনো। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আয়াস। ওনার দৃষ্টির ধারণাটা মলিন। ওনার দৃষ্টির ধরনটা মলিন। চোখে যেন ওনার কষ্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি। কয়েক সেকেন্ড পর নিজের দৃষ্টি নামিয়ে নিলাম। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, উঠে বসতে হেল্প করবো? আমি রাগ আর দুঃখ মাখা গলায় বললাম, দরকার নেই আপনার হেল্প, চলে যান এখান থেকে। কেন এসছেন? আবার কষ্ট দিতে? উনি আমার কথায় মাথা নিচু করে বসে রইলেন। বুঝতে পারলাম ওনার মাঝে অনুতাপ ফুটে উঠেছে। তাতে কি,
উনি ইচ্ছে করে আমার এই অবস্থা করেছেন, আমাকে অত্যাচার করেছেন ইচ্ছে করে। তাতে যদি ওনার অনুতপ্তও হয়, আমার কিচ্ছু যায় আসে না। হঠাৎ উনি আমার বাহু আলতো করে ধরলেন। আমি হকচকিয়ে তাকালাম ওনার দিকে। আমার বাহু ধরে উঠে বসতে সাহায্য করলেন আয়াস। ভয়ে ভয়ে দূরে বসে থাকলাম ওনার থেকে। আমার কাছে এগিয়ে বসে আমার গাল দুটো আলতো করে চেপে ধরে আমার মুখ উঁচু করলেন আয়াস। শান্ত গলায় উনি আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, আই এম সরি নিশা পাখি। জানি সরি বলে হয়তো তোমার ক্ষতগুলো এই মুহূর্তে ঠিক করতে পারবো না আমি, তবুও সরি। তুমি আমার সব থেকে কাছের মানুষ, যাকে আমি মন প্রাণ ভালোবেসেছি। কিন্তু মাঝে মাঝে তোমার কিছু কর্মকাণ্ড আমাকে প্রচণ্ড রাগিয়ে দেয়। আর রেগে গেলে নিজের মাঝেই থাকি না, তখন কি করে ফেলি নিজে বুঝতে পারি না। যখন দেখলাম তোমার সাথে অভিষেকের বিয়ে ঠিক হয়েছে, তখন যেন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছিল তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে, তাই তোমার সাথে এইসব বিহেভ করে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি মায়াবিনী, সীমাহীন ভালোবাসি। আয়েশের কথাগুলো শুনে চোখে পানি টলমল করছে আমার। মনে হচ্ছে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি আমি। হতেও তো পারে এসব আবেগজনক কথা দিয়ে উনি আমাকে ভালোভাবে ভোলাতে চাইছেন। হ্যাঁ, তাই হবে। এমন পাষাণ কখনো ভালোই বাসতে পারে না। ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আমার গালে থাকা ওনার হাত দুটো আমি ছাড়িয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলাম, ভালোবাসা? আপনার মুখে ভালোবাসা কথাটা না মানে না আয়াস। ভালোবাসা মানে কষ্ট দেয়া নয়, আঘাত করা নয়। ভালোবাসা মানে অনুভব করা। আর এই দিকটি আপনার মধ্যে নেই। নিজের মামাতো ভাইকে মারতে হাত কাঁপবে না আপনার? তাহলে আপনি নিজে ভেবে দেখেছেন আপনি কতটা নিষ্ঠুর মানুষ? শিখুন কিছু অভিষেকের থেকে। সে কেমন মানুষ আর আপনি কেমন মানুষ। আপনার প্রতি ভালোবাসা তো দূর, কখনো ভালো লাগাও আসবে না। এই বলে নিজের মুখ ঘুরিয়ে নিলাম আমি। আয়াস রাগে নিজের চোখ বন্ধ করে নিজের হাত জোড়া মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। একটা বড় শ্বাস নিয়ে আবারও তিনি আমার দিকে নরম ভাবে তাকালেন। তারপর আমার হাত আলতো করে ধরে টেনে নিয়ে আমার পোড়া জায়গাগুলো দেখতে থাকেন তিনি। আমি হাত সারিয়ে নেওয়ার চেষ্টা করলে চোখ রাঙিয়ে তাকান উনি। সাথে সাথে চুপ হয়ে গেলাম আমি। বসে থেকে পেটে চাপ পড়তেই পোড়া জায়গাগুলো বেশি জ্বালা পোড়া শুরু করেছে। ব্যাপারটা দাঁত চেপে সহ্য করছি আমি। আমার হাত আর গলার দিকে তাকিয়ে আমার দিকে মলিন ভাবে তাকিয়ে বলে উঠলেন, পেটে জ্বালা করছে নিশা পাখি, দেখি শুয়ে পড়ো। ওনার কথায় অবাক দৃষ্টিতে তাকালাম আমি। আমার মুখের ধরনে উনি কত সহজে বুঝতে পারলেন আমার অনুভূতি। আমাকে ধরে শুয়ে দিলেন আয়াস। তারপর আমার দিকে হেলে এক হাত দিয়ে আমার চোখ জোড়া চেপে ধরলেন উনি। আমি বিরক্তি হয়ে আমার চোখ থেকে হাত সরিয়ে দিতে চেয়েও পারলাম না। অজ্ঞাত সেভাবেই শুয়ে থাকলাম আমি। কয়েক সেকেন্ড পরেই আমার হাত জোড়াতে কারোর গভীর ঠোঁটের স্পর্শ পেলাম। আয়েশ আমার হাত আর গলায় গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়েছে। ওনার কর্মকাণ্ডে কিছু বলতে পারছি না আমি। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। কিছুক্ষণ পর হাত আমার চোখ থেকে সরিয়ে ফেললেন আয়াস। আমি উঠে বসতে নিলে আমাকে ধরে আবারও শুয়ে দিয়ে চোখ রাঙিয়ে বললেন, উঠে বসবে না, আমি আসছি। এই বলে বেড থেকে উঠে দাঁড়িয়ে ঘরে থাকা আলমারির দরজার টান দিয়ে হাতে একটা বক্স নিয়ে আলমারির দরজা লাগিয়ে আমার কাছে এসে বসলেন উনি। তারপর কিছু একটা মনে হতেই আবারও আমাকে ইশারা করে উঠে ঘরের বাইরে চলে গেলেন আয়াস। আমি ওনার মতিগতি বুঝতে না পেরে চুপচাপ শুয়ে আছি। একা একা উঠতে পারবো না আমি। মিনিট দুয়েক পর বাটিতে বরফ নিয়ে আবারও ঘরে প্রবেশ করলেন আয়াস। হন হন করে এসে আমার পাশে বসে পড়লেন। বরফ হাতে নিয়ে ডান হাত নিজের পায়ের উপর নিয়ে সযত্নে রেখে হাতে বরফ লাগাতে শুরু করলেন আয়াস। হাতে বরফ ছোঁয়াতেই চোখ মুখ খিচে ফেললাম আমি। উনি আমাকে করুণ গলায় বলে উঠলেন, একটু তো লাগাতে হবে নিশা পাখি, একটু সহ্য করো। আমি ওনার কথায় উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে থাকলাম। উনি আমার হাত গলায় বরফ লাগিয়ে দিয়ে পেটের কাছে গিয়ে থেমে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বরফের টুকরো বাটিতে রেখে দিলেন। ওনার পাশে থাকা বক্স খুলে একটা জেল মলমের টিউব বের করে হাতে একটু মলম ভরিয়ে আমার হাতে আর গলায় মলম লাগিয়ে দিলেন উনি। ওনার কেয়ারিং দেখে আমি স্তব্ধ। এমন কেন লোকটা? কেন ওনাকে বুঝতে পারছি না আমি? ওনার এই চরিত্রে এতগুলো আচরণ আমাকে অবাক করে দিয়েছে। এটা কি তার
সত্যিই ভালোবাসা? আয়েশের কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। তোমার পেটে বরফ আর মলম দুটো লাগানো হয়। তুমি তো নিজে এসব করতে পারবে না, আমি বরং নিচে গিয়ে কোনো সার্ভেন্টকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন আয়াস। আমি হতভম্ব হয়ে বসে থাকলাম। সোফায় মাথা নিচু করে বসে আছে অভিষেক। মুখটা শুকিয়ে গিয়েছে তার। তার সামনেই বসে আছেন মোর্শেদ আবরার, অভিষেকের বাবা, এবং মিসেস সাবা, অভিষেকের মা। ওনাদেরও মুখখানা ভার। অভিষেক বিরক্তি কণ্ঠে বলে ওঠে, ড্যাড, কিছু করো। এভাবে মুখ বাংলার পাঁচের মতো করে থাকলে আনিশাকে পাওয়া যাবে না। মোর্শেদ সাহেব হাত নাড়িয়ে বলে উঠলেন, কি করতে বলছো আমায় অভিষেক? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, অবশেষে কিনা এই দিনটা দেখতে হলো। শেষমেশে কিনা আমার বোনের ছেলে আর আমার ছেলের পর্যন্ত এক। মিসেস সাবা উৎসুক গলায় বলে উঠলেন, অভিষেক, তুমি কি করে বুঝলে যে ওটা আয়েশই ছিল? তুমি তো নিজেই বললে ওর মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, আর চোখের বর্ণনা কি আয়েশের মতো ছিল না? অভিষেক মাথা নাড়িয়ে খানিকটা জোরে বলে উঠল, না মম, ও আয়াস। যতই ও নিজের রূপ বদলে আসুক না কেন, ওকে চিনতে আমার ভুল হবে না। ইভেন যেদিন আমি দেশে আসার পরিকল্পনা করেছিলাম, ঠিক সেদিনই ফুফি আমার একটা ছবি পাঠায়। যেই ছবিটা আর কারো নয়, আয়েশেরই ছিল। কিন্তু ওর মুখটা ঢাকা ছিল মাস্ক দিয়ে, আর চোখে নীল লেন্স লাগানো ছিল। অনেস্টলি প্রথমে ওকে আমি চিনতে পারিনি। ফুফি যখন আমাকে বলল ও কোনো মেয়ের জন্য এইসব করেছে, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওই ছবিটা আয়েশের দাদিমা পাঠিয়েছিলেন, কিন্তু অবশেষে আয়েশের পছন্দও আয়েশের দিকে গেল। এই বলে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলল অভিষেক। মিসেস সাবা অভিষেকের দিকে তাকিয়ে বলে উঠলেন, তাহলে বিয়েটা ক্যান্সেল করে দেই? অভিষেক চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বলে উঠল, না, কিছুতেই না। যখন আয়েশাকে আমার পছন্দ হয়েছে, তখন ওকেই আমার চাই, আমার বউ হিসেবে চাই। এতদিন আয়েশ শুধুমাত্র জেদ পূরণ করেছে, এবার আয়েশ দেখবে যে অভিষেকও কি কি করতে পারে। কথাটা বলে অভিষেক তার ড্যাডের দিকে তাকায়। মোর্শেদ সাহেব এক মনে কিছু একটা ভেবে চলেছেন। অভিষেক মোর্শেদ সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠল, ড্যাড, কি ভাবছ? মোর্শেদ সাহেব কিছুটা ভাবান্তক হয়ে বললেন, ভাবছি দুটো জিনিস। এক, আনিশার সামনে আয়াস ছদ্মবেশ কেন নিয়ে থাকে, এর কি কারণ থাকতে পারে? আর দুই, এসব শোনার পর আহানিতার কি হবে? ও তো আয়াসকে ছাড়া বুঝেই না। আয়াস, আয়াস আর আয়াস। সারাদিন এই নামটা ওর মুখে। ওর যদি জানতে পারে যে আয়াস ওকে নয় অন্য কাউকে চায়, তবে মেয়েটা তো আর সহ্য করতে পারবে না। অভিষেক রহস্যময় হাসি দিয়ে বলে, টেনশন করো না তুমি। আয়েশকে তো আহানিতার হতেই হবে, আর আনিশাকে আমার। শুধুমাত্র দেখতে থাকো। আর এদিকে জানালার ধারে উঠে বসে আম্মু, বাপি আর রুষাকে নিয়ে ভাবছি আমি। জানি না ওদের এখন কি অবস্থা। ওরা ঠিক আছে তো? বাপি সুস্থ আছে তো? আমার হাতের কাছে ফোনটাও নেই যে কল করে জিজ্ঞেস করব। সত্যি এখন নিজেকে প্রচন্ড অসহায় লাগছে। এই সাইকোর থেকে কি আমি কখনো মুক্তি পাবো না? দরজা খোলার শব্দে আমার ভাবনায় ছাদ ঘটল। মুখ ঘুরিয়ে দেখলাম আয়াস এসছেন, হাতে একটা প্লেট। আমাকে জানালার ধারে বসে থাকতে দেখে গর্জে উঠে বললেন, নিশা পাখি, তোমার না শুয়ে রেস্ট নিতে বলেছি? বসে থাকলে পেটে চাপ পড়ছে আর তুমি বসে আছো, একটা কথা শুনতে পারো না, তাই না? হ্যাঁ? এই বলে বেডের এক পাশে প্লেট রেখে আমার কাছে এসে এক প্রকার জোর করে বালিশের সাথে ঠেস দিয়ে বসিয়ে দিলেন উনি। তারপর আমার পাশে বসে হাতে প্লেট নিয়ে বসলেন এবং শান্ত গলায় বললেন, অনেক রাত হয়েছে, এবার খেতে হবে তোমায়। এই বলে ভাত মাখিয়ে আমার মুখের সামনে তুলে ধরলেন আয়াস। আমি মুখ ঘুরিয়ে নিলাম। উনি হাতের ভাত ঝেড়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, কি হয়েছে, হাঁ করছো না কেন? আমি রাগ মিশ্রিত গলায় বললাম, আপনার মতো নোংরা মানুষের হাতে আমি খাবো ভাবলেন কি করে? উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার উপর রাগ করে আছে বুঝলাম নিশা পাখি, তবে খাবারের উপর রাগ করতে নিয়েছে। প্লিজ খেয়ে নাও, তুমি তো নিজের হাতে খেতে পারবে না, তাই আমি না হয় খাইয়ে দিলাম। আমি ওনাকে ব্যঙ্গ করে বললাম, এসছে খাওয়াতে। ওদিকে আমার বাপি, আম্মু আর আমার বোন খেয়েছে কিনা জানি না, এদিকে উনি এসছেন আমায় খাওয়াতে। আমার কথায় কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎই বলে উঠলেন, কথা বলবে ওনাদের সাথে? আয়েশের কথায় গোল গোল চোখ করে ওনার দিকে তাকালাম। তারপর দ্রুত মাথা নাড়লাম আমি। উনি গলা উঁচু করে ভ্রু কুচকে বলে উঠলেন, যদি কথা বলতে দিতে পারি তবে আমার হাতে খাবে তো? আমি অত শত না ভেবে মাথা নাড়লাম।
উনি আমায় ইশারা করে আর এক হাত দিয়ে ওনার প্যান্টের পকেট থেকে ফোন বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক হয়ে ফোনটার দিকে চেয়ে রইলাম, কারণ ফোনটা আমার, কিন্তু ফোন হাতে দিতে জ্বালা করছে আমার। তাই আয়াস হুট করেই ফোনটা নিয়ে বলে উঠলেন। ফোনে কোনো লক দেওয়া আছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। উনি কল লিস্টে গিয়ে বাপি লেখা নামটায় ক্লিক করে আমার কানে ধরলেন। সাথে সাথে ওপাশ থেকে কল রিসিভ হলো। আমি তড়িঘড়ি করে বলে উঠলাম, হ্যালো বাপি। আমার কণ্ঠ পেয়ে যেন ওপাশ থেকে বাপি অস্থির হয়ে উঠলেন। আমাকে কোনো রকমে কাঁপা কাঁপা সুরে বলে উঠলেন, তুই কোথায় আনিমা? তোকে কত খোঁজার চেষ্টা করেছি, পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু ওরা 24 ঘন্টার আগে কোনো রকম স্টেপ নিতে রাজি হয়নি। ওই ছেলেটা তোকে কোথায় নিয়ে গিয়েছে আমায় একবার বল। আমি নিয়ে আসবো তোকে। বাপির কথায় আমি মাথা নিচু করে বসে থাকলাম। কি বলবো কিছু বুঝতে পারছি না। এখন কি বাপিকে সব বলা ঠিক হবে? আয়েশের চোখের দিকে তাকালাম আমি। উনি আমার দিকে এক মনে চেয়ে আছেন। বাপির কণ্ঠে আবারও বাপির সাথে কথা বলায় মন দিলাম। কি হলো, কথা বল আনিমা, কোথায় তুই? আমি মিনমিন আওয়াজে বলে উঠলাম, তুমি চিন্তা করো না বাপি, আমি ভালো আছি। আমি আমার ফ্ল্যাটেই আছি। তবে ছেলেটা কে ছিল, তোকে জোর করে কেন নিয়ে গেল? বিস্ময় কণ্ঠে বলল কথাটা বাপি। আমি কয়েকটা শুকনো ঢোক গিললাম। এই মুহূর্তে বাপিকে কোনো মতেই সব বলা যাবে না। কিছু একটা বানিয়ে মিথ্যে বলতে হবে, কিন্তু কি বলবো? কয়েক সেকেন্ড চুপ থেকে আমি বললাম, আমার ফ্রেন্ড ছিল। আসলে অভিষেককে আমার পছন্দ হয়নি, তাই সেই রাতে ওকে আমি ফোন করে বলেছিলাম ওসব করতে, যাতে অভিষেক আর তার ফ্যামিলি বিয়ে ভেঙে দেয়। সরি বাপি, আমি ভুল করেছি। আমার কথায় ওপাশ থেকে বাপি দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম বাপি কষ্ট পেয়েছে, কিন্তু আমিও যে নিরুপায়। যদি সত্যিটা বলি তবে বাপি আরো কষ্ট পাবে। অতঃপর বাপি অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি খারাপ ছিল অভিষেকের মাঝে? আমি আমতা করে বললাম, তেমন কিছু না, আমাকে ভালো লাগেনি, আর আমিও এত তাড়াতাড়ি বিয়েটা করতে চাইনি। আর কোনো আওয়াজ শুনতে পেলাম না আমি। হঠাৎ করেই আম্মুর আওয়াজ ভেসে এলো। আম্মু কড়া গলায় বলছে, বিয়ে করবি না ভালো কথা, তাই বলে এত টেনশন দেওয়ার কোনো মানেই ছিল না আনিশা। তোর বাপি অসুস্থ হয়ে পড়েছে, এটাই চেয়েছিলি বুঝি? আম্মুর কথা চুপচাপ হজম করতে থাকলাম আমি। আম্মু ওপাশ থেকে ঝেড়েই যাচ্ছে। বাপির অসুস্থতার কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আমার। সব আমার জন্যই হয়েছে। নিজেকে আজ বড্ড বেশি দোষী মনে হচ্ছে। আজ যদি জেদ ধরে ঢাকায় না আসতাম, তবে আয়াস নামক অভিশপ্ত ব্যক্তিটির সাথে কখনোই দেখাই হতো না আমার। কিন্তু এখন যে আফসোস করেও কোনো লাভ নেই, এই ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। আম্মু আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। আমি ফোনটা কান থেকে সরিয়ে বেডের উপর রাখলাম। আয়াস আমার গাল ধরে ওনার বৃদ্ধা আঙুলি দিয়ে আমার চোখের পানি মুছে দিতেই রাগে ওনার থেকে দূরে সরে গেলাম আমি। উনি আমার ব্যবহারে কোনো রিয়েক্ট করলেন না। স্বাভাবিকভাবে হাতে প্লেট নিয়ে আবারও ভাত মাখিয়ে নিয়ে আমার মুখের সামনে ধরে হাঁ করতে ইশারা করলেন। আমি মুখ খুললাম না। আয়াস ভ্রু কুঁচকে বলে উঠলেন, তোমার ফ্যামিলির সাথে তোমার কথা বলিয়ে দিয়েছি, তারপর তোমার খাওয়ার কথা ছিল। এখন আমি কোনো এক্সকিউজ শুনবো না, নাও হাঁ করো। আমি চোখ মুখ জড়িয়ে রাগ মিশ্রিত গলায় বললাম, কথা বলিয়ে কি মহাভারত শুদ্ধ করে দিয়েছেন আপনি? যেখানে আমি ফ্যামিলির সবার আদরের, সেখানে সবার কাছে ছোট বানিয়ে দিলেন আপনি। মিথ্যে বলতে হলো সবার কাছে। আমার কথা শুনে হয়তো উনি রেগে নিজের চোখ বন্ধ করে নিলেন। কয়েক সেকেন্ড পর আবারও খুলে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, মিথ্যে বললে কেন? আমি কি মিথ্যে বলতে বলেছি নাকি? হ্যাঁ, সত্যিটা বললেই পারতে, মিথ্যে বললে কেন? আমাকে বাঁচানোর জন্য বুঝি? হ্যাঁ, তবে কি আমার প্রতি তোমার ভালোবাসা ফিলিংস আসছে? আমি ওনার কথায় বাকরুদ্ধ হয়ে গেলাম। এই লোকটার কথায় কি ভালোবাসা ছাড়া আর কোনো শব্দ নেই? উফ! আমি থতমত চেহারা বানিয়ে আয়েশকে মুখ ভেঙ্গিয়ে বললাম, মোটেই না। আপনাকে ভালোবাসা? হ্যাঁ, সে ঘুরে বালি। আমার কথা শুনে হালকা হাসির শব্দ বেরিয়ে এলো আয়েশের মুখ থেকে। তারপর উনি বললেন, তোমার ক্ষতগুলো সারতে 3-4 দিন তো লাগবেই। একা একা তো কোনো কাজ করতে পারবে না। কালকে কি তোমার ফ্ল্যাটে যাবে? অবশ্যই, পারলে তো আজই যেতাম। আপনার কাছে থাকবো ভেবেছেন নাকি? হ্যাঁ। উনি হুট করে আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে আমার চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন। আমি চোখ বড় বড় করে মাথা ঝুঁকিয়ে নিজের মুখ সরিয়ে নিলাম। আয়েশ গভীর গলায় বললেন,
এখন যাও, নয়তো কষিয়ে দুটো থাপ্পড় মারতে 2 সেকেন্ডও লাগবে না আমার। আয়েশের কথা আমি রাগে ফোঁস করতে করতে বলে উঠলাম, মারতে তো খুব ভালো পারেন, যেন মারধরের ওপর পিএইচডি প্রাপ্ত। আয়েশ আমার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, ভালোবাসতেও পিএইচডি প্রাপ্ত, দেখাবো। আয়েশের কথায় চোখ মুখ লাল হয়ে এলো আমার। ওনাকে এক প্রকার ধাক্কা দিয়ে ভয় কয়েকটা ঝোঁক গেলাম আমি। আয়াশ আর কোনো কথা না বলে আমার মুখের সামনে খাবার তুলে ধরলেন। আমি কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকলাম, মাথা নিচু করে। উনি আমাকে মাঝে মাঝে দেখছেন আর খাইয়ে দিচ্ছেন। খাওয়ানো শেষ করে আয়াশ আমাকে ঘুমিয়ে পড়ো, রাত 12টা পার হয়ে গিয়েছে। আমি কোনো রকম বাহানা ছাড়াই শুয়ে পড়লাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকালেন, তারপর চলে গেলেন। আমি আজকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম উনি খেয়েছেন কিনা, তবে জিজ্ঞাসা করা হলো না। আমার ব্রেইন যেন প্রশ্ন করতে মানা করলো। ব্রেইন যেন বলে উঠল, আনিশা, যে তোর প্রিয়জন নয় সে তোর ঘৃণার পাত্র। ঘৃণ্য মানুষের তালিকায় উনি সর্বপ্রথম। তাহলে কেন ওনার খাওয়া না খাওয়ার খবর রাখতে হবে তোর? হ্যাঁ, ব্রেইনের কথাই যেন শুনলাম আমি, আর প্রশ্ন করা হলো না আমার। গভীর রাত, আনিশা গভীর ঘুমে। হঠাৎই দরজা খোলার শব্দ হলো। কিছুটা নড়ে চড়ে উঠল আনিশা, আবারও গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ল। দরজা দিয়ে প্রবেশ করলো আয়াস। মুখে না আছে মাস্ক আর না আছে ছদ্মবেশ। ধীরে ধীরে আনিশার পাশে এসে বসে পড়ল সে। আনিশার ক্ষতগুলো গভীরভাবে দেখে নিজের মনটা যেন কষ্টে ক্ষত বিক্ষত হয়ে গেল তার। চোখ থেকে নীল রঙের লেন্সটাও খুলে ফেলল সে। নিজের আসল চোখ দিয়ে দেখতে থাকলো তার মায়াবিনীকে। হালকা বাতাসে পাতলা পর্দা উড়ে চাঁদের আলো এসে আনিশার মুখে পড়ছে। সারা মুখে যেন স্নিগ্ধতা বিরাজ করছে। এভাবে গভীর মনোযোগ দিয়ে কতক্ষণ তার মায়াবিনীকে দেখেছিল তা নিজেও জানে না আয়াস। নিজে ধ্যান ভাঙলে উঠে আসতে নিলে হঠাৎই আনিশা তাকে ঘুমের মধ্যেই জড়িয়ে ধরে। গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমের মাঝে মুচকি হাসে আনিশা। আয়াসের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। এখন আনিশার ঘুম ভাঙলে সব শেষ হয়ে যাবে। তার আসল চেহারা আনিশার সামনে এসে যাবে। সেটা তো হতে যাওয়া যাবে না। কিছুক্ষণ পর আবারও গভীর ঘুমে তুলিয়ে যায় আনিশা। আয়াস একটা স্বস্তির শ্বাস ছাড়ে। তারপর সে একটু মুচকি হাসে। তারপর ধীর গলায় বলে ওঠে, সজাগে নয়, ঘুমের মাঝেই শয়। না হয় তোমার অজান্তেই তুমি তোমার এই সাইকো লাভারকে ভালোবাসলে। কথাটা বলে আনিশার গালে চুমু এঁকে দেয় আয়াস। ঘুমের মাঝে হঠাৎই যেন এক চেনা কারো গন্ধ নাকে এসে ঠেকলো। এই গন্ধ আমি মাঝে মাঝেই পেয়ে থাকি। চোখটা হালকা খোলার চেষ্টা করলাম। ঝাপসা চোখে কারো চোখ জোড়া দেখতে পেয়ে ছটপট করতে লাগলাম আমি। ঝাপসা চোখেও যেন সামনে থাকা চোখ জোড়াকে বেশ ভালো করে চিনতে পেরেছি আমি। ভালো করে তাকানোর চেষ্টা করতেই আশেপাশে পেলাম না সেই চোখ জোড়া। কোথায় যেন মিলিয়ে গেল। এটা কি ভ্রম ছিল? চোখে অতিরিক্ত ঘুম থাকায় আবারও চোখ লেগে গেল আমার। কেউ পর্দার আড়াল থেকে মুচকি হাসি দিয়ে চলে গেল। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে আছি আমি। আমার সামনেই একজন মেয়ে বসে আছেন। গায়ে তার সার্ভেন্টদের পোশাক। হয়তো এখানকার কোনো সার্ভেন্ট হবে। উনি আমার মুখে খাবার তুলে দিচ্ছেন, আর আমি হতভম্ব হয়ে একদিকে চেয়ে খেয়ে চলেছি আর গত রাতের কথা ভাবছি। রাতে দেখা সেই চোখ জোড়া বারবার কারোর কথা মনে করিয়ে দিচ্ছে আমায়। সব কেমন জানি অগোছালো লাগছে। বারবার মনে হচ্ছে এমন কিছু আছে যা আমি জানি না, কিন্তু আমার জানা উচিত। কিন্তু সেটা কি? খাওয়া শেষ হলে সার্ভেন্টটা চলে গেল। আমি সেভাবেই বসে থাকলাম। মিনিট 10 পরেই আয়েশ এসে আমার সামনে ধপ করে একটা শপিং ব্যাগ রেখে বললেন, এখানে ড্রেস আছে, পরে নাও। জানি না তোমার সাইজে হয়েছে কিনা, নিজের আন্দাজ মতো কিনেছি। তোমার পরে থাকা ড্রেসটা তো সিগারেটের আগুনে পুড়ে গিয়েছে। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইলাম। আমার দৃষ্টি দেখে যেন উনি কিছু একটা বুঝে নিলেন আর বললেন, ও, তুমি তো একা ড্রেস চেঞ্জ করতে পারবে না, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে বেরিয়ে গেলেন উনি। কিছুক্ষণের মাঝে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাকে ধরে আয়াস গাড়িতে নিয়ে বসালেন। অতপর আয়াস গাড়ি স্টার্ট করলো। তবে মাত্র সাভার এসেছি, মানে আয়াস আমাকে সাভারে নিয়ে এসেছিল। মিরপুর 12তে পৌঁছতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। অবশেষে এসে পড়লাম সেই আমার বাড়ির সামনে। আয়াস গাড়ি থেকে নেমে আমাকে ধরে ধরে নিয়ে গেলেন বাড়ি পর্যন্ত। আমার পার্সেই ছিল বাড়ির চাবি, নয়তো আবারও রাজশাহীতে ছুটতে হতো। দরজার তালা খুলে আমাকে নিয়ে ভেতরে ঢুকলেন আয়াস। বেডরুমে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন উনি। তারপর নরম সুরে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন,
একা থাকতে পারবে? আমি নিরস গলায় বললাম, জি, অনেক ভালো থাকতে পারবো। উনি আমার থেকে চোখ ফিরিয়ে নিয়ে আবারও হুট করে আমার কোমর চেপে ধরে দুষ্টুমি গলায় বললেন, মাঝে মাঝে আসবো মায়াবিনীটাকে দেখতে। এই বলে আমায় ছেড়ে কয়েকবার আমার দিকে তাকিয়ে চলে গেলেন উনি। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। বিকেলে শুয়ে শুয়ে লাগাতার ফেসবুকের নিউজ ফিড স্ক্রলিং করছি আমি। হঠাৎই দরজার কলিং বেলটা বেজে উঠল। আমি চমকে গিয়ে ফোনটা রেখে উঠে বসলাম। আবারও কলিং বেল বেজে উঠল। আমি শুকনো ঢোক গিলে পা টিপে হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। দরজার লক খুলতেই মেঘাকে দেখে আরেক দফা চমকে গেলাম আমি। তৎক্ষণাৎ নিজেকে ওড়না দিয়ে ভালো করে ক্ষত জায়গাগুলো ঢেকে নিলাম। তারপর শুকনো হাসি দিয়ে বলে উঠলাম, তুই? আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে মেঘা বলে উঠল, কেন, খুশি হসনি? না না, তা কেন হবে, ভেতরে আয় না। এই বলে দরজা ছেড়ে দাঁড়ালাম আমি। ও ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তা তোর দেখছি কোনো খোঁজ নেই। শিরিন আসতে চেয়েও পারলো না। ওরও তো আবার নাকি হবু বর অরণ্যের সাথে দেখা করার কথা রয়েছে। শুনলাম বাড়ি গিয়েছিলি, পাত্র দেখতে এসেছিল, বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। একবারও তো জানানোর প্রয়োজন বোধ করলি না। কেমন বেস্ট ফ্রেন্ড আমরা। আমি ওর ইগনোর করে হাসার চেষ্টা করলাম। এসব কথা পরে হবে, এই বস না আমার রুমে গিয়ে, আমি চা বানিয়ে আনছি। আমার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আমার রুমে চলে গেল মেঘা। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে চলে গেলাম রান্নাঘরে। এই পোড়া হাতগুলো দিয়ে কোনো রকমের চা বানিয়ে নিয়ে গেলাম মেঘার কাছে। হাত ইতিমধ্যে জ্বালা করতে শুরু করেছে, তবুও একটা দেখানো হাসি দিয়ে মেঘার সামনে চায়ের ট্রে রাখতেই গলা থেকে ওড়না পড়ে গেল আমার। সাথে সাথে আমার গলায় থাকা পোড়া দাগগুলো স্পষ্ট বোঝা গেল। পোড়া দাগগুলো দেখে চোখ বড় বড় করে তাকালো মেঘা। তারপর অস্থির চোখে তাকিয়ে আমার দিকে এক গুচ্ছ প্রশ্ন ছুঁড়ে মারলো মেঘা। আনু, এসব কি হয়েছে তোর? এত পোড়া দাগ কি করে হলো এসব? আমি এবার না পেরে ফুপিয়ে কেঁদে দিলাম মেঘার সামনে। আমার কান্নায় আরো অস্থির হয়ে পড়লো মেঘা। আমি কান্না মাখা গলায় বললাম, আমাকে বাঁচা মেঘা, এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না। আমার কথা বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে রইল মেঘা। আমাকে শান্ত করে বলল, কি হয়েছে আমাকে বল। আমি আশ্বস্ত হয়ে সব খুলে বললাম মেঘাকে। আমার কথা শুনে মেঘা যতটা অবাক হলো তার থেকেও বেশি রেগে গেল। তাতে দাঁত চেপে সে বলে উঠল, তার মানে অগ্নির সাথে সেদিন যা যা হয়েছিল সবকিছুর পিছনে ওই আয়ুষ নামক লোকটি রয়েছে? আমি মাথা নাড়িয়ে ফুপোতে থাকলাম। মেঘা রেগে বলে উঠল, তুই কেন লিগ্যাল স্টেপ নিলি না? কেন কেন চুপচাপ করে সহ্য করছিস সব? লিগ্যাল স্টেপ নিলেও লাভ নেই। আর যেই মানুষটা এত ভয়ানক হতে পারে, যেই মানুষটা বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে আসতে পারে, তার বিরুদ্ধে আমি কি করতে পারি? আমি নিরুপায় বেখু। এই বলে মাথা নিচু করে থাকলাম আমি। মেঘা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওকে তো আমি ছাড়বো না। হাউ ডিয়ার হিম! একে তো অগ্নির গায়ে হাত তুলেছে, তার উপর তোকে টর্চার করেছে। আমি ভয়ে ওর হাত চেপে ধরে বললাম, না, এমন কিছু করিস না মেঘা, যাতে ও তোরও কোনো ক্ষতি করে দেয়, প্লিজ। প্রথমে আমার কথা শুনতে না চাইলেও পরে দমে গেল মেঘা। আরো কথাবার্তা বলে নিজেকে খেয়াল রাখতে বলে বেরিয়ে পড়লো সে। এভাবে কেটে গেল 4 দিন। এই 4 দিন প্রতিদিন আয়াস আমার বাড়িতে গিয়ে আমার খেয়াল রেখেছে। তাতে মন গলেনি আমার, ওনার প্রতি আর গলবেও না। আমার কাছে সবসময় একজন ঘৃণ মানুষ উনি, আর সেটা হয়েই থাকবে। 4 দিনের ক্ষতগুলো সেরে গিয়েছে আমার, তবে রয়ে গিয়েছে ওনার করা টর্চারের দাগ। আজ কলেজ খুলেছে, তাই ক্লাস করে একা বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম আমি। পথের মাঝেই হঠাৎই দেখলাম রাস্তার মাঝে ভিড় লেগে রয়েছে। কৌতূহল চোখে তাকিয়ে সেদিকে এগিয়ে গেলাম আমি। ভিড় ঠেলে সামনে যেতেই দেখি একটা মধ্যবয়সী ছেলে রাস্তায় পড়ে আছে। মাথা ফেটে গিয়েছে তার সাথে অনেক জায়গায় কেটে গিয়েছে। আর একজন লোক বারবার ক্ষমা চাইছেন সবার কাছ থেকে। বুঝতে পারলাম ছেলেটার রিক্সা চালাতে গিয়ে লোকটার গাড়ির সাথে ধাক্কা লেগে গিয়েছে, আর সবাই সেটা নিয়ে তর্কাতর্কি করছে। ব্যাপারটা বেশ রাগ হলো আমার। গটগট করে হেঁটে গিয়ে ছেলেটার কাছে বসে কিছুটা জোরেই বলে উঠলাম, কেমন মানুষ আপনারা? হ্যাঁ, ছেলেটা এখানে পড়ে থেকে কাতরাচ্ছে যন্ত্রণায়, আর আপনারা ক্ষমা চাওয়া নিয়ে ব্যস্ত। আমার কথায় থেমে গেল সবাই। আমি গাড়ির মালিককে উদ্দেশ্য করে বললাম, এখানে কাছে পিঠে কোনো হসপিটালে নিয়ে যেতে পারবেন ছেলেটাকে নিয়ে? আমার কথায় মাথা নাড়ালেন উনি। লোকটি
ছেলেটিকে ধরে গাড়িতে বসতে সাহায্য করলেন। ছেলেটাকে নিয়ে হসপিটাল ছুটলাম। ছেলেটি প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। আমি কি করব না বুঝে আমার রুমাল দিয়ে ওর কপালে কাটা জায়গা চেপে ধরে রেখেছি। একটু ব্লিডিং হচ্ছে। 10 মিনিট পরেই গাড়িটা থামলো হসপিটালে। আমি আর লোকটি মিলে ছেলেটাকে হসপিটালের ভেতরে নিয়ে গেলাম। ওখানে ভেতরে ঢোকার পরেই গাড়ির মালিক বললেন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ম্যাডাম, আমায় যেতে হবে। আমি রেগে মেগে বলে উঠলাম, এখন এই ছেলেটার থেকে আপনার কাছে মিটিং এর মূল্য বেশি? ওকে গো, লাগবে না আপনাকে। আমার কথায় মাথা নিচু করে চলে গেলেন লোকটি। আমি কোনো মতে রিসেপশনে পৌঁছতেই কেউ জানি আমার সামনে এসে দাঁড়ালো। আমি ঘাড় উঁচু করে তাকাতেই চোখ বড় বড় করে বললাম, আপনি? আমার ঠিক এক হাত সামনেই একটা সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর আহান। আমাকে দেখে যেন ওনার হাসি খানিকটা প্রসারিত হলো। আমি ওনার চোখ জোড়া দেখে যেন চমকে উঠলাম। এটা তো ঠিক সেই চোখ জোড়া যেটা আমি সেদিন দেখেছিলাম। অতঃপর নিজের গা হাত পা নাড়িয়ে নিজেকেই মনে মনে ধমক দিয়ে বললাম, আনিশা, তুই একটু বেশি ভাবছিস, তোর হ্যালুসিনেশন হয়েছে। তারপর আমার সাথে থাকা সেই অল্প বয়সী ছেলেকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বললাম, আমার হসপিটাল অবশ্যই আমি থাকবো মিস তানিশা। ডক্টর আহানের কথায় হকচকিয়ে আশেপাশে তাকালাম আমি। হ্যাঁ, এটা তো সেই হসপিটাল। এত তাড়াহুড়োর মাঝে এই হসপিটালকে ভালো না করে দেখার ফলে ভুলে গিয়েছিলাম এটা ওনারই হসপিটাল। আমি ওনার দিকে তাকাতেই উনি মিষ্টি হেসে আমার দিকে হেলে বললেন, এনি প্রবলেম? আমি ভ্রু কুচকে বললাম, দেখতে পারছেন না আমার সাথে এই ছেলেটার অবস্থা খারাপ, তবুও বলছেন এনি প্রবলেম? আমার কথা শুনে উনি সেখানে থাকা একটা ওয়ার্ড বয়কে স্ট্রেচার আনতে বললেন। ওয়ার্ড বয়টি চলে গেল স্ট্রেচার আনতে। উনি আমার দিকে আরো এগিয়ে এসে ছেলেটিকে ধরতে সাহায্য করলেন। আমি করুণ কণ্ঠে ওনাকে বললাম, প্লিজ এই ছেলেটাকে ঠিক করে দিন, প্লিজ এই ছেলেটাকে ঠিক করে দিন, ওর অবস্থা খুব খারাপ। আমার কথা শুনে ডক্টর আহান আমার যেন নিজের চোখ দিয়েই আশ্বস্ত করলেন। তারপর শান্ত গলায় বললেন, যদিও আমি এসব সামান্য কাটাছেড়া ড্রেসিং করার পদে নেই, তবুও যেহেতু মিস তানিশা আপনি বলেছেন, তবে তো করতেই হবে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে নিয়ে এত অস্থির কেন আপনি? সে কি হয় আপনার? আমার দিকে এক নজর তাকিয়ে আমি কিছু বলতে যাব তার আগেই ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এলো। ছেলেটাকে শুয়ে দেওয়া হলো। ডক্টর আহান ইশারা করলেন ওয়ার্ড বয়কে কেবিনে নিয়ে যেতে। ওয়ার্ড বয় ছেলেটিকে নিয়ে চলে গেলেন। আমি অস্থির দৃষ্টিতে তাকালাম সেই দিকে। উনি আবারও বলে উঠলেন, কি যেন বলতে গিয়ে থেমে গেলেন। আমি খানিকটা হকচকিয়ে মলিন গলায় বললাম, আমার কেউ হয় না ছেলেটি, তবে দেখে মনে হলো কোনো গরিব ঘরের ছেলে হবে। রিক্সা চালিয়ে জীবনযাপন করে এতটুকু বয়সে। কতটুকুই বা বয়স ওর। হঠাৎই একটা মাইক্রো গাড়ি ওর রিক্সায় ধাক্কা মারে, তাই ওকে হসপিটাল নিয়ে এসেছি। না জানি ওর ফ্যামিলি কত কষ্টে আছে। সবাই ছেলেটার কষ্ট বুঝতে পারে না। আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন ডক্টর আহান। আমার কথা শেষ হতেই উনি মাথা নাড়িয়ে বিড়বিড় করে বললেন, আসলে কারো কষ্ট কেউ বোঝে না। কেউ জীবনধারায় চিন্তায় কষ্ট পায়, আবার কেউ ভালোবাসার জন্য কষ্ট পায়। আমি ওনার কথা স্পষ্ট বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে বললাম, যে কিছু বললেন? আহ, না না, কিছু বলিনি। আপনি বরং এখানে অপেক্ষা করুন। ওই তো সিটে গিয়ে বসুন, আমি বরং ছেলেটা ড্রেসিং করিয়ে আসছি। এই বলে হন হন করে কেবিনের ভেতরে চলে গেলেন উনি। আমি হ্যাপলার মতো কিছুক্ষণ তাকিয়ে সিটে গিয়ে পায়ে পা তুলে বসে পড়লাম। এরই মাঝে ফোনের রিংটনের আওয়াজ পেলাম ব্যাগের ভেতর থেকে। ব্যাগ খুলে ফোন হাতে নিতেই দেখি রুষা ফোন করেছে। অলস ভঙ্গিতে কল রিসিভ করলাম আমি। ওপাশ থেকে রুষার গলা ভেসে এলো। হ্যালো সাবিপু। আমি গলা খাকারি দিয়ে বললাম, বল। বলছিলাম যে অভিষেক জিজুর সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, মনে আছে? অভিষেক নামটা শুনেই কেঁপে উঠলাম আমি। কাপা কাপা গলায় বললাম, তো কি হয়েছে? ওরা বিয়ে ভেঙে দেয়নি? রুষা সরু গলায় বলল, না রে, ওরা আজই তো এসেছিল। তুই ঢাকার কোথায় থাকিস, তোর অ্যাড্রেস সব নিয়ে গিয়েছে। আমি অবিশ্বাস্য গলায় বেশ জোরে সরে বলে উঠলাম, কি? কি নয় জি, কালই মনে হয় তোর ফ্ল্যাটে যাবে অভিষেক জিজু। এটা বলার জন্যই কল করেছিলাম তোকে। আমি এখন রাখছি।
ওপাশ থেকে কল কেটে গেল। আমি কানের কাছ থেকে কল নামিয়ে হতাশ চেহারা নিয়ে তাকালাম। জানি না আবার কি হতে চলেছে সামনে। হতাশ চেহারা নিয়ে গালে হাত দিয়ে বসে আছি আমি। প্রায় 20 মিনিট কেটে গেল। ডক্টর আহানের দেখা মিলল অবশেষে। উনি আমার কাছে এসে ভ্রু কুঁচকে তাকালেন। আমি তখনও হতাশ ভঙ্গিতে বসে রয়েছি। উনি গলা খাকারি দিয়ে আবারও আমার দিকে তাকালেন। আমি ধরপড় করে সোজা হয়ে দাঁড়ালাম। তারপর উৎসুক গলায় বললাম, কেমন আছে ছেলেটা? আহান শান্ত গলায় বললেন, হি ইজ অল রাইট, বাট ওকে আজকে দিনটা এখানে রাখলে ভালো হয়। ও। আমার ও শব্দটি শুনে ভ্রু যুগল উঁচিয়ে তুললেন ডক্টর আহান। তারপর হাত দুটো পেছনে দিয়ে বলে উঠলেন, তা মিস আনিশা, আপনার চেহারা এত হতাশা ছেয়ে আছে কেন জানতে পারি? আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম, না তেমন কিছু না। আমি তো ছেলেটির কাছে থাকতে পারবো না। আমাকে বাড়ি যেতে হবে। আমি রিসেপশনে পেমেন্ট করে দিয়ে ছেলেটির সাথে দেখা করে বাড়ি যাব। এই বলে ছেলেটির কেবিনের দিকে পা বাড়লাম আমি। 2-1 পা যেতেই ডক্টর আহানের জোর গলা শুনতে পেলাম। পেমেন্টের কোনো দরকার নেই। আমি পেছন ফিরে গম্ভীর গলায় বললাম, কেন? ডক্টর আহান আমতামতা করে বললেন, আমাদের এখানে গরিবদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়, তো আপনাকে পেমেন্ট করতে হবে হবে না। আমি আর কিছু না বলে শুকনো হেসে ছেলেটির কেবিনে ঢুকলাম। আহান বাঁকা হেসে হাত দুটো বুকের উপর গুটিয়ে নিয়ে বলল, আর কত তোমার মারাত্মক হাসি দিয়ে আমার ঘুম কেড়ে নেবে মায়াবিনী। কিন্তু তোমার এই শুকনো হাসির কারণ কি? কি নিয়ে হতাশ তুমি? সন্ধ্যায় বাড়িতে সবে ফিরেছে আয়াস। ফ্রেশ হয়ে নিচের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের পানির টাওয়াল দিয়ে মুছতে ব্যস্ত সে। ভালো করে হাত মুছে পেছন ঘুরতে খানিকটা ভরকে যায় আয়াস। তারপর গম্ভীর গলায় বলে ওঠে, ভয় দেখাস কেন অনির্বাণ? এভাবে হুট করে সামনে চলে আসে কেউ? অনির্বাণ এক গাল হেসে আয়াসের বেডে ধপ করে গায়ে নিয়ে শুয়ে বলে ওঠে, সিরিয়াসলি আয়াস, তুই ভয়ও পাস? আমি জানতাম শুধু ভয় দেখাস। আয়াস কাভার থেকে কালো টি শার্ট বের করতে করতে শুকনো গলায় বলে ওঠে, কাকে ভয় দেখালাম আমি? কাকে আবার? ভাবিকে? এভাবে নিজের হবু বউকে অত্যাচার করে কেউ? আমার তো ভাবির ভবিষ্যৎ অবস্থার কথা ভেবে গা শিউরে উঠছে। তা কি ভবিষ্যৎ অবস্থা ভাবছিস? গায়ে টি শার্ট পরতে পরতে বলল আয়াস। অনির্বাণ চোখ মুখ কাঁচু মাচু করে বলল, তুই ড্রিঙ্ক করে আসবি, ভাবির সাথে মাতলামো করবি, জোর জবরদস্তি করবি, ভাবিকে কথায় কথায় মা। বাকিরা বলার আগেই আয়াস সোফায় কুশন অনির্বাণের গায়ে ছুঁড়ে মেরে চোখ ছোট ছোট করে বলে উঠল, শাট আপ, নিজের ননসেন্স কথাবার্তা বন্ধ কর। অনির্বাণ কিছু না বলে গা খাপিয়ে হেসে দিল। আয়াস গম্ভীর গলায় বলল, গেট আউট। আয়াসের কথায় হাসি থেমে গেল অনির্বাণের। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট? আয়াস অনির্বাণের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, গেট আউট। অনির্বাণ তড়িঘড়ি করে উঠে বসে অসহায় গলায় বলল, আরে আরে, আসল কথাই তো বললাম না। অনির্বাণের কথায় পাকা চোখে তাকালো আয়াস। অনির্বাণ আয়াসের ভঙ্গিতে বলে উঠল, আয়াস শোন না, বলছিলাম যে। অনির্বাণকে থামিয়ে দিয়ে আয়াস তীক্ষ্ণ গলায় বলে উঠল, মেয়েদের মতো আমতামতো করে না কথা বলে কি বলবি বলে ফেল। অনির্বাণ শুকনো কাশি দিয়ে বলে, তোর তো অনেক চেনা জানা হসপিটাল আছে তাই না? আমাকে একটু রাজশাহীর কোনো একটা হসপিটালের, ভাবির বাড়ির আশেপাশের কোনো একটা হসপিটালে আমাকে ট্রান্সফার করিয়ে দিতে পারবি? আয়াস ভ্রু নাচিয়ে বলে ওঠে, কেন, ওখানে বউ ফেলে এসেছিস নাকি? ওই তেমনই কিছু। আয়াস চোখ বড় বড় করে বলে ওঠে, কি? অনির্বাণ দ্রুত গতিতে আয়াসের মুখ চেপে ধরে বলে ওঠে, আরে আস্তে, তেমন কিছু না। ওই তো ভাবির ছোট বোন আছে না, নামটা কি যেন? রুষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে না আমার ফার্স্ট অ্যাট লাভ সাইট হয়ে গেছে। তাই বলছিলাম যে ওই আর কি, ওখানে যদি থাকতে পারি তাহলে। আয়াস অনির্বাণের পেটে খুদো মেরে বলে, আমার শালিকাকে লাইন মাথা দেবো না আমি, অন্য মেয়েকে খুঁজতে পারিস। এই বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে নিয়ে আরাম করে রকিং চেয়ারে বসে পড়লো আয়াস। অনির্বাণ অসহায় ভাব নিয়ে আয়াসের দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে আনিশা বাইরে পাতায় মুখ গুছে বসে আছি আমি। ভয়ে বুকটা ঝিপঝিপ করছে আমার। কালকে যদি অভিষেক সত্যি আমার বাড়ি আসে আর আয়াস সেটা জানতে পারলে, না জানি অভিষেক নিস্তার পাবে না আর। এই মুহূর্তে অভিষেককে এখানে আসতে মানা করাটাই শ্রেয় মনে হচ্ছে আমার। কিন্তু ওর নাম্বারটা কোথায় পাবো? কিছুক্ষণ ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো রুষার থেকে নাম্বার তো চেয়ে নিতে পারি। যেই ভাবা সেই কাজ।
কল লাগালাম রুষার নাম্বারে। এই মুহূর্তে অভিষেকের ফোন নাম্বারে কল করছি আমি। কয়েকবার বাজতেই কল রিসিভ করলো। আমি দ্রুত বলে উঠলাম, হ্যালো অভিষেক। ওপাশ থেকে আমার কণ্ঠে খানিকটা খুশিতে গদগদ হয়ে অভিষেক বলে উঠলেন, আনিশা, আপনি কেমন আছেন? কোথায় আছেন? ঠিক আছেন তো? আয়েশা আপনাকে কিছু করেনি তো? আমি অস্থির গলায় বললাম, আমার কথা বাদ দিন, আপনি নাকি কাল এখানে আসছেন? যাচ্ছি। আপনাকে নিয়ে আসবো। ওখানে আপনি যতক্ষণ থাকবেন ততই আয়েশ আপনাকে অত্যাচার করবে। আমি ওকে খুব ভালো করে চিনি। আমার ভালো আপনাকে ভাবতে হবে না। শুনুন, নিজের ভালো চাইলে ঢাকায় আসবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আপনি এখানে আসলে নির্ঘাত আয়াস আপনার কোনো না কোনো ক্ষতি করে বসবে। অপর পাশ থেকে অভিষেক আমায় শান্ত গলায় বললেন, আনিশা, আপনি চিন্তা করবেন না। ও আমার কিছু করতেই পারবে না। আমার ভাই হয় ও। আয়াস যতটা ভয়ানক, আমিও তার কম যাই না। এখন রাখছি, ভালো থাকবেন। আমার কোনো রকম কথা শুনে কলটা কেটে দিলেন অভিষেক। রাগের দুঃখে ফোনটা বের করে ছুঁড়ে মারলাম আমি। ধপ করে বেডে বসে ঠোঁট উল্টিয়ে বসে থাকলাম। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, পুরো শহর যেন শান্ত। রাত প্রায় 3টে। কয়েকটা গাড়ি ছাড়া রাস্তায় তেমন কেউ নেই। তবু ঢাকা শহর বলে অন্য জায়গার থেকে বেশি গাড়ি চলছে। চারিদিকে ঝিঝি পোকা নিজের ছন্দে যেন গান গাইছে। বাকি সবার মতো আনিশাও গভীর ঘুমে তলিয়ে আছে। গায়ে চাদর চড়িয়ে গুটি সুটি মেরে শুয়ে আছে সে। হঠাৎই ব্যালকনির হালকা লাগিয়ে থাকা দরজা আস্তে আস্তে খুলে গেল। ধীর পায়ে প্রবেশ করলো আনিশার ঘরে আয়াস। অন্যদিনের মতো আজও চোখে ভালোবাসা নেই, আছে ভয়ঙ্কর রাগ। বাঘের চোখের মতো তার চোখ জোড়াও লাল রঙে যেন চলচল করছে। আনিশার কাছে এসে হাঁটু গেড়ে বসে রাখি চোখে তাকিয়ে হঠাৎই নিচের হাত দিয়ে আনিশার চুলের মুঠি টেনে ধরল সে। ঘুমের মাঝে মাথার চুলে তীক্ষ্ণ এক যন্ত্রণা অনুভব করলাম আমি। মুখ থেকে নিজে থেকেই একটা যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো। চোখ খুলতেই ভয়ানক চোখ জোড়ে দেখলাম আমি। ছটফট করতে থাকলাম চুলের মুঠি ছাড়ানোর জন্য। আমার চুলে মুঠি ধরে উঠে বসালেন চোখ জোড়ার মালিক। আমি ভয়ে ভয়ে দূরে সরতে গেলে আমার কোমর জোরে শক্ত করে খামচে ধরতে আহ শব্দটি করে উঠলাম আমি। লোকটি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, অভিষেকের সাথে কথা বলেছিলি কোন ফোনে? হ্যাঁ, আয়েশের কণ্ঠে স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। বুঝতে পারলাম লোকটা আর কেউ নয়, আয়াস। কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, কি করে জানলেন আপনি? আয়াস একটা ভয়ানক হাসি দিয়ে বললেন, তোমার কি মনে হয় তোমার খোঁজ খবর না নিয়ে তোমায় ছেড়ে দিয়ে রেখেছি? হে ভুল ইউ আর নিশা পাখি। তোমার ফোন সবসময় ট্র্যাক্ট করে রাখি। তবে তো এটা সিম্পল না যে তোমার সব খবর আমার কাছে আসবে, বলো? আয়েশের কথা শুনে আমি হতভম্ব। আমি যা ভেবেছিলাম তার থেকেও দ্বিগুণ চালাক উনি। দাঁতের দাঁত চেপে উনি আমার গাল ধরে বলে উঠলেন, অভিষেক আসবে না, ওকে আমি দেখে নিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর তুমি অভিষেকের সাথে যদি আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করো, তবে তোমাকে এর জন্য মাসুল গুনতে হবে। মাইন্ডেড। এই বলে আমাকে ধরে জোর করে শুয়ে দিলেন উনি। আমি শুকনো চোখ দুটো নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারছি না এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত বা কি বলা উচিত। আমার দিকে হেলে ওনার হাত আমার চোখের উপর রেখে শান্ত গলায় বললেন, ক্লোজ ইওর আইজ। আমি চুপচাপ ওনার কথায় চোখটা বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পরেই চোখ খুলতেই উনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। অপর পাশ ফিরে মনে মনে একটাই চিন্তা করা নেড়ে উঠল, কালকে অভিষেকের সাথে কি হতে চলেছে। পরের দিন সকাল সকাল খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছে আয়াস। হাতে একটা কফির কাপ। মাঝে মাঝে কফির কাপে হালকা চুমুক দিচ্ছে সে। কিচেনে তামান্না বেগম সার্ভেন্টদের সাথে কথা বলছেন আর তাদের রান্না দেখছেন। অনির্বাণ নিচের হতাশ মার্কা মুখ নিয়ে আয়াসের সামনে বারবার পায়চারি করছে। তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আয়াসের। আয়াসকে দেখিয়ে দেখিয়ে আরো জোরে পায়চারি করতে লাগলো অনির্বাণ। হঠাৎই সোফার খুঁটির সাথে পায়ে বাড়ি লাগলো তার। সাথে সাথে বলে চিৎকার দিয়ে উঠে সোফায় একটা ধাক্কা দিয়ে আবার সোফায় বসে নিচের পা নাড়তে থাকলো অনির্বাণ। তার বিপরীত সোফায় বসে কফি খেতে খেতে আয়াস অনির্বাণের কাণ্ড দেখে মুখ টিপে হেসে দিল। অনির্বাণের চিৎকারে কিচেন থেকে দৌড়ে এক প্রকার দৌড়ে এলেন তামান্না বেগম। এসে অনির্বাণের গাল ফুলিয়ে থাকা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অনি, চিৎকার করলি যে? অনির্বাণ নাক ফুলিয়ে বলে ওঠে,
কিছু না দাদিমা, পায়ে একটু লেগেছে, এর বেশি কিছু না। তামান্না বেগম আর কিচ্ছু না বলে চলে গেলেন। আয়াস এখনো মুখ নিচু করে মিহিটি মিহি হেসে চলেছে। আয়াসের হাসি দেখে অনির্বাণ রাগে জ্বলে উঠল, কটমট করে বলে উঠল, একে তো আমায় হেল্প করলি না রাজশাহী ট্রান্সফার করার বিষয়ে, তার উপর আমি ব্যথা পায়ে হাসছিস। আয়াস শুকনো কাশি দিয়ে শান্ত গলায় বলে উঠল, আমার সামনে নাটক করার কোনো দরকার ছিল? নাটক করার জন্যই তো হোঁচট খেলি। আমাকে হেল্প করলে তোর কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আয়াস অনির্বাণের কথায় পায়ের উপরে পা তুলে আরাম করে বসে বলে উঠল, শোন, প্রেমের ব্যাপারে অন্যের কাছ থেকে হেল্প চাইটা নেই, বুঝলি? নিজে প্রেম করবি, নিজের যোগ্যতায় কর। আমি কি কখনো হেল্প চেয়েছি এসব বিষয়ে? অনির্বাণ আয়াসের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে উঠল, বুঝেছি, তোকে বলে লাভ নাই, যা করার আমাকেই করতে হবে, মনে থাকবে। এই বলে সোফা থেকে উঠে গড়গড় করে সিঁড়ির কাছে গিয়ে দু এক পা করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো অনির্বাণ। এরই মাঝে আয়াসের হুহা হাসি শব্দের আগে ফোঁস করতে থাকলো সে। আয়াসের মন খুলে হাসির মাঝে বাধা হয়ে বসলো একজন। কারো কড়া কণ্ঠে হাসিটা বন্ধ করে বাড়ির মেইন দরজা থেকে তাকালো আয়াস। তাকাতেই তার চোখ চোরা লাল হয়ে এলো, ভীষণ রকমের লাল যাকে বলে। চোখ মুখ শক্ত হতেই আবার স্বাভাবিক হয়ে খবরের কাগজ হাতে নিয়ে নড়ে চড়ে বসলো আয়াস। তারপর স্বাভাবিক গলায় বলল, অভিষেক আবরার হঠাৎ আমার বাড়িতে? অভিষেক নামটি শুনে সিঁড়ি থেকে পেছন ফিরে তাকালো অনির্বাণ। অতঃপর তড়িঘড়ি করে নিচে নেমে এলো অনির্বাণ। অবিশ্বাস্য কণ্ঠে সে বলে উঠল, তুই এখানে? অভিষেক নিজের হাত মুঠ করে ভেতরে গট গট করে হেঁটে এলো। এরই মাঝে আয়াস শান্ত গলায় বলে উঠল, আরে আরে, আমি আমার বাড়িতে ফকির মানুষকে এইভাবে ঢুকতে দিই না, বাইরে ভিক্ষে দিয়ে বিদায় করে দিই। আয়াসের কথা শুনে যেন তেলে বেগুনে চলে উঠল অভিষেক। আয়াস বাঁকা হেসে খবরের কাগজ রেখে অভিষেকের দিকে তাকালো। অভিষেক রাগে ফুসফুস করতে করতে আয়াসের কাছে এসে হঠাৎই আয়াসের পরা শার্টের কলার ধরে টেনে তোলে। তারপর তাতে দাঁত চেপে বলে ওঠে। আয়াস ভ্রু উঁচিয়ে একবার শার্টের কলারের দিকে তাকালো, আর একবার অভিষেকের দিকে তাকালো। এইসব কাণ্ড দেখে অনির্বাণ রেগে অভিষেকের দিকে তেড়ে আসতে নিলে আয়াস হাতের ইশারা দিয়ে অনির্বাণকে থামিয়ে দেয়। তারপর একগাল হাসি দেয় আয়াস। অভিষেকের হাত শক্ত করে চেপে ধরে কলার থেকে হাতটা ছাড়িয়ে নেয় আয়াস। তারপর গলা খাকারি দিয়ে খানিকটা জোরে সুরে বলে ওঠে, দাদিমা দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে। আয়েশের চিৎকার শুনে তামান্না বেগম নিজের মোটা ফ্রেমের চশমা পরে কিচেন থেকে বেরিয়ে এসে অভিষেকের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, অভিষেক তুই? অভিষেক আয়েশের দিকে তাকিয়ে তামান্না বেগমের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে সালাম দিয়ে বলল, হ্যাঁ দাদিমা, আমি আসলে আয়েশের থেকে কিছু জানতে এসেছি আজকে। তামান্না বেগম আয়েশের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বস, আমি সার্ভেন্টদের বলে আসি কিছু বানাতে বলতে তোর জন্য। না না দাদিমা, অভিষেকের এখন খাওয়ার সময় আছে নাকি? সে তো নিশ্চয়ই এখন আনিস রহমান সাবিহার বাড়িতে যাবে এবং সেখানেই হয়তো ব্রেকফাস্ট করবে। গিয়ে দেখো। শার্টের কলার ঠিক করতে করতে কথাটা বলে উঠল আয়াস। তামান্না বেগম আয়াসের কথার আগামাতা কিছুই খুঁজে পেলেন না। উনি চলে গেলেন কিচেনে। অনির্বাণ রগে কটমট করে আয়াসের উদ্দেশ্যে বলে উঠল, আয়াস, ও তোকে তোর বাড়ি বয়ে এসে তোর শার্টের কলার ধরে অপমান করলো, আর তুই চুপচাপ সব সহ্য করছিস কি করে? আয়াস খানিকটা হেসে দেয় আর বলে, অনির্বাণ, আর যাই হোক, সে আমার বাড়ির মেহমান, আমার মা বাবার আদরের অভিষেক, তাকে কি করে মারতে পারি বল? তা কি জানতে আমার বাড়ি পর্যন্ত ছুটে এলি অভিষেক? অভিষেক গর্জে বলে উঠল, তোর খাতিরদারি পেতে আসিনি এখানে। শুনলাম আনিশাকে তুই ভালোবাসিস। কেমন ভালোবাসা তোর? তাকে তুই নিজের আসল চেহারাই তো দেখাসনি। যে ছদ্মবেশের ছদ্মনাম দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করে, সে আর যাই হোক অন্তত সত্যিকারে ভালোবাসতে পারে না। মিথ্যে ভালোবাসিস তুই ওকে। মিথ্যে ভালোবাসার কথা শুনে রগে আয়াসের কপালের রগ ফুলে গেল। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নিল আয়াস। তারপর যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, সেটা আমি বুঝবো আমি ওকে সত্যি ভালোবাসি কিনা। তুই কে এসব বলার? কেন ছদ্মবেশী আনিসের সামনে যাস? কপাল কোঁচকে কথাটা বলে উঠল অভিষেক। আয়াস পকেটে হাত ঢুকিয়ে বলল, আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না, সেটা খুব ভালো করেই জানিস তুই। অভিষেক চোখ গরম করে বলে উঠল, তুই বলবি না তো? ওকে, আজকে তো আনিসের সামনে তোর আসল রূপটা নিয়ে আসবো, শুধু দেখতে থাক। তোর থেকে আনিশাকে যদি আমি দূরে না সরিয়েছি, তবে আমার নামও অভিষেক আবরার না। এই বলে রেগে হন হন করে বেরিয়ে গেল অভিষেক। আয়াস খানিকটা জোরে ব্যঙ্গ করে বলে উঠল, নিজের অন্য নাম ঠিক করে নিস তাড়াতাড়ি। এই বলে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই অনির্বাণের কথায় দাঁড়িয়ে যায় আয়াস। আয়াস, তোর কি হয়েছে বলবি? হঠাৎই তুই অভিষেকের সাথে এত ভালো ব্যবহার তুই নিশ্চয়ই কোনো না কোনো কারণেই করেছিস, নয়তো এভাবে ও এতগুলো কথা বলে গেল আর তুই শুনে গেলি? কি চলছে তোর মাথায়?
আয়াস কিছু না বলে অনির্বাণের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। আয়েশের রাজকীয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি। রাস্তা পার হয়ে মেইন গেট দিয়ে বাগানে প্রবেশ করলাম আমি। বাগান দিয়ে হাঁটতেই সামনে আয়েশ এসে পড়লো আমার সামনে। আমি রাগ ও কান্নামাখা গলায় জিজ্ঞেস করলাম, কি করেছেন আপনি অভিষেকের সাথে? কোথায় তিনি? আমার কথায় ভ্রু উঁচিয়ে শব্দ করে হেসে বললেন, আরে আমার সুইটহার্ট, তুমি? তোমার অপেক্ষায় তো করছিলাম, শ্বশুরবাড়ি পা দিলে দ্বিতীয়বারের মতো। আমি রাগে জোরে চিল্লিয়ে বলে উঠলাম, আমি কি বলেছি শুনতে পারছেন না? অভিষেক কোথায়? কি করেছেন ওনার সাথে? আমার কথা শুনে আমার হাত চেপে ধরে আয়েশ আর বলে উঠল, দেখবে অভিষেককে? ওকে চলো। এই বলে আমাকে টানতে টানতে বাড়ির গ্যারেজের দিকে নিয়ে গেলেন আয়াস। ওখানে নিয়ে গিয়ে আমার হাত ছেড়ে দিলেন উনি। আমি আশেপাশে তাকেও অভিষেককে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কোথায় অভিষেক? উনি আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে কালো রঙের গাড়ির পেছনের ডেকি খুলে দিয়ে বললেন, দেয়ার হি ইজ। ওনার কথায় ডেকিতে তাকালাম আমি। সাথে সাথে চিৎকার করে বলে উঠলাম, অভিষেক! অভিষেকের অবস্থা দেখে আমি ওর কাছে যেতে নিলে আমার দুই বাহু ধরে নিলেন আয়াস। আস্তে আস্তে আমাকে নিয়ে পেছোতে থাকলেন আয়াস। তারপর আর এক হাত দিয়ে গাড়ির ডেকিটা বন্ধ করে দিলেন উনি। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, কি করেছেন আপনি? ওভাবে তো অভিষেক মারা যাবে। উনি আমাকে ঘুরিয়ে আমার দুই বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলেন, যাক মোরে, আমি তো সেটাই চাই। কেবল শুধু মেরে হাত পার মুখ বেঁধে ডেকিতে বন্ধ করে রেখেছি, এর পরে ওকে মেরেই ফেলবো। আমাকে আমার বাড়িতে এসে অপমান করেছে, আর তোমাকে নিয়ে যেতে এসেছে। ওকে আমি কি এমনি এমনি ছেড়ে দেবো? বাকিটা বলার আগেই আমি আয়েশের বাম গালে কষে চড় মারলাম। আমার চড়ে গাল অন্যদিকে ঘুরিয়ে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন উনি। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, আপনি মানুষ হ্যাঁ নাকি অমানুষ? কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললেন আমি আটকে উঠলাম। চোখের সাদা অংশ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। বাঘের মতো রাগে ফোঁসফোঁস করছেন উনি। আমার কোমর চেপে ধরে ওনার কাছে টেনে নিয়ে এসে শান্ত গলায় বললেন, অমানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অমানুষ, আমি সাইকো, আমি মানসিক রোগী, আমি সব। কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না নিশা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ। তুমি সবাইকে নিয়ে চিন্তা করো, কিন্তু আমাকে নিয়ে করো না। এতটাই ঘৃণা করো আমাকে। ভেবেছিলাম তোমার কাছ থেকে অন্তত ভালোবাসার বদলে ভালোবাসা পাবো, কিন্তু সত্যি আমি হতাশ মায়াবিনী। আবার চোখের দিকে তাকিয়ে একবার তাকাও না মায়াবিনী, একবার চোখের দিকে তাকাও। ওনার এই আবদারটা যেন ফেলতে পারলো না আমার চোখ জোড়া। অজান্তেই ওনার চোখের দিকে তাকালাম আমি। আয়েশের চোখে যেন আমি ভাসছি। ওনার চোখে রাগ নেই, লাল চোখ জোড়াতে এক সাগর ভালোবাসার এক সাগর কষ্ট যেন জল জল করছে। হঠাৎ দমকা হাওয়াতে চোখের পলক ফেললাম আমি। এতক্ষণ পলকহীন ভাবে তাকিয়েছিলাম ওনার দিকে। চোখ কচলে ওনার থেকে দূরে সরে এলাম আমি। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, ছেড়ে দেবো আমি অভিষেককে, তবুও খুশি থাকো তুমি। এক্ষুনি ছেড়ে দেবো, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। এই বলে উনি হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আয়েশের অদ্ভুত আচরণে অনেকটা অবাক হলাম আমি। উনি কি তবে কষ্ট পেলেন? না আনিশা, এসব কি ভাবছিস তুই? উনি কষ্ট পেলেই বা তোর কি? সে তোর ঘৃণার পাত্র। কথাগুলো ভাবতে ভাবতেই দু এক পা করে হাঁটতে লাগলাম আমি। রকিং চেয়ারে ঠেস লাগিয়ে পা দুটো টেবিলে তুলে বসে আছে আয়াস। আর ভালো লাগছে না তার, ক্লান্ত হয়ে পড়েছে সে। অভিষেককে একটু আগে ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সে করে ওর হসপিটালে পাঠিয়েছে। কিছুক্ষণ বসে থেকে আবার চেয়ার থেকে উঠে পড়ল সে। অতঃপর বেডের নিচে হেলে একটা মদের বোতল বের করলো সে। বেডের পাশ থেকে সিগারেটের লাইটারটাও নিয়ে নিল। তারপর বোতল, সিগারেটের লাইটার কাঁচের টেবিলে রেখে সে চেয়ারে গিয়ে বসে চিৎকার করে নাইমকে ডাকতে শুরু করলো। নাইম, নাইম। কয়েকবার একাধারে ডাকতেই নাইম কিছুটা ছুটে এলো আয়াসের কাছে। নাইম আসতে আয়াস সিগারেট ও লাইটার হাতে নিয়ে বলে উঠল, আরে ড্রিঙ্কের জন্য গ্লাস নিয়ে আয় তো। আয়াসের কথা শুনে বাঁকা চোখে মদের বোতলের দিকে তাকায় নাইম। তারপর মিনমিন করে বলে ওঠে, কিন্তু ছোট সাহেব মদ খাবেন? নাইমের কথা নাইম চোখ রাঙিয়ে তাকায় আয়াস। সাথে সাথে মাথা নিচু করে নাইম বলে ওঠে, এক্ষুনি গ্লাস আনছি ছোট সাহেব। আয়াস ঠোঁটে সিগারেট নিয়ে এক হাত দিয়ে নাইমকে ইশারা করে। নাইম চলে যায়। আয়াস সিগারেট ধরিয়ে এক হাত কপালে রেখে সিগারেটে ফুঁক দিতে থাকে।
কিছুক্ষণের মাঝে নাইম হাজির হয়। গ্লাস দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। আয়াস হাত নামিয়ে গ্লাসে ড্রিঙ্ক ঢেলে এক হাতে সিগারেট নিয়ে আরেক হাতে গ্লাস নিয়ে নেয়। একবার সিগারেটে ফুক, আরেকবার গ্লাসে মুখ লাগাচ্ছে আয়াস। মাঝে মাঝে চোখ মুখ জড়িয়ে ফেলছে সে। গ্লাসে ড্রিঙ্ক ও সিগারেট শেষ হলে কিছুটা জোরে টেবিলের গ্লাসে রেখে থপ করে চেয়ারে গায়ে এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে ওঠে, আই লাভ ইউ মায়াবী। আমি মেরেছি অভিষেককে, বাড়িতে ছিল বলে কিছুই বলিনি দাদিমার জন্য, কিন্তু আমাকে অপমান করে তোর পার পাবে না অভিষেক। আর ও তোমার দিকে হাত বাড়িয়েছে বিকজ তোমার সাথে অন্য কাউকে শেয়ার করতে পারবো না আমি নিশা পাখি। বিকেলে বিকেলে আজও অটোতে করে হসপিটালের দিকে যাচ্ছি আমি। এত কিছুর মাঝে কালকের ছেলেটার কথা মাথাতেই ছিল না। জানি না ছেলেটা কেমন আছে। আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে ড্রাইভার মামাকে বললাম আরো দ্রুত যেতে। হসপিটালে নেমে অটোর ভাড়া দিয়ে হসপিটালে ঢুকে গেলাম আমি। লিফটে না উঠে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম আমি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আয়েশের মতো হুবহু দেখতে একটা লোকটা আমার গা ঘেঁষে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে চলে গেলেন। আমি কিছুটা হতভম্ব হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম। আয়েশের মতোই মাস্ক আর ওনার মতোই দেখতে ছিল যেন লোকটা। আমি হতভম্বতা কাটিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম আর কিছুটা জোরে বলে উঠলাম, মিস্টার আয়েশ থামুন। দোতলায় উঠতেই কোথায় যেন মিলিয়ে গেলেন আয়াস। আশেপাশে তাকিয়েও ওনাকে দেখতে পেলাম না আমি। তবে কি আয়েশ আরো উপরে উঠে গেছেন? কিন্তু আয়েশ এখানে কি করছেন? ব্যাপারটা দেখার জন্য পরে সিঁড়িতে উঠতে যাব তার আগেই সাদা রঙের অ্যাপ্রন পরা লোক কোথা থেকে জানি আমার সামনে চলে এলেন। সাথে সাথে ওনার বুকের সাথে মাথা লেগে গেল আমার। সাথে সাথে ছিটকে সরে সামনে তাকালাম। ডক্টর আহান বুকে দুহাত রেখে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত, এই হসপিটালে যখনই আসি এই লোকটাকে সবসময় দেখতে পাই কেন? আমি ভদ্রতার খাতিরে আমি নরম গলায় ওনাকে বললাম, আই এম সরি, আসলে ওপরে উঠতে আমাকে ইশারা দিয়ে থামিয়ে। জানি সরি বলতে হবে না, কিন্তু আপনি এত তাড়াহুড়ো করে আরো উপরে উঠতে গিয়েছিলেন কেন মিস তানিশা? আমার দিকে নিচু হয়ে বললেন আহান। আমি মিনমিন করে মাথাটা চুলকিয়ে বললাম, না মানে এমনি ওই আসলে। কথাটা বলে থেমে গেলাম আমি, কারণ বলার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। আমার কথায় আহান গা কাঁপিয়ে হেসে উঠলেন। ওনার হাসিতে হ্যাবলাকান্ত হয়ে গেলাম আমি। ডক্টর আহান হাসি থামিয়ে বললেন, ইটস ওকে, বলতে হবে না। ওই ছেলেটাকে আছে ওই কেবিনে, আমি দেখা করতে পারি? ওনার দিকে এক পলক তাকিয়ে আমি কথাটা বললাম। ডক্টর আহান কিছুটা ভাবান্ত হয়ে বললেন, বাট মিস তানিশা, ছেলেটা তো সকাল সকাল রিলিজ নিয়ে চলে গিয়েছে। বললোর বাড়িতে ছোট ভাইটা একা আছে, তাই ওকে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে চলে গেল। ডক্টর আহানের কথা শুনে হতাশ হয়ে পড়লাম আমি। ছেলেটার সাথে একবার ঠিক করে কথা পর্যন্ত হলো না, অথচ ছেলেটা চলে গেল। সব দোষ ওই আয়াসের। লোকটা যদি এত কাণ্ড না করতো তবে সকালেই আসতে পারতাম। ডক্টর আহান আরো আমাকে চমকে গিয়ে বলে উঠল, তবে ছেলেটি আপনাকে ধন্যবাদ দিতে বলে গিয়েছে, বলেছে দিদি অনেক ভালো, আপনি উপকার না করলে হয়তো, তাই আপনাকে ধন্যবাদ দিতে বলেছে। আমি একটা শুকনা হাসি দিয়ে বললাম, আমার তখন যা করার দরকার ছিল তাই করেছি। কথাটা শেষ হতেই হঠাৎই আহান বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এতে ভ্রু কুচকে তাকালাম আমি। সিঁড়ি দিয়ে উপরে উঠে দুজন ব্যক্তি, তাদের ঠিক করে দেখতে পেলাম না আমি। আহান দাঁড়িয়ে থাকায় দুজন ব্যক্তি অন্যদিকে চলে যাওয়ায় পরেই আহান সিঁড়ি থেকে সরে দাঁড়ালো। তারপর একটা মন ভোলানো হাসি দিলেন। আমি ওনাকে বিদায় জানিয়ে